দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়াটা ছিল দুই প্রকার, একটা ইলেকট্রনাকর্ষী দ্রুত বিক্রিয়া এবং কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। ইলেকট্রনাকর্ষী দ্রুত বিক্রিয়াটা দেয় অ্যালকিন ও অ্যালকাইন, এবং কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়াটা দেয় অ্যালডিহাইড, অ্যালডিহাইড, কিটোন ও কিটোন, অ্যাসিডের যাচ্ছে। বৃক্ত অ্যালকোহল। তাহলে এই যে যৌগগুলো দুটো বিক্রিয়া দেয়, তাহলে এটা 1 নম্বর বিক্রিয়া। আর 2 নম্বর স্টেজে যেটা ছিল, 2 নম্বর বিক্রিয়াটা, সেটা হলো এই প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা আবার দুই প্রকার, একটা হলো তোমার কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, একটা ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা আবার দেয় অ্যালকাইল হ্যালাইড, এবং এটা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, জলীয় ক্ষারের উপস্থিতিতে এটা অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়াটা দেয়। এটা একটু মনে রাখতে হবে। আর কেন্দ্রাকর্ষী বা যেটা দিল, এই কেন্দ্রাকর্ষী বিক্রিয়াটা আবার দুই প্রকার, এটা মনে রাখতে হবে, একটা SN1 এবং আরেকটা SN2। SN1 বিক্রিয়াটা আবার দিবে 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি হ্যালাইড, এবং SN2টা দেবে 0 ডিগ্রি এবং 1 ডিগ্রি হ্যালাইড। আর ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা দেবে, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা দেবে তোমার বেনজিন ও তার জাতক সমূহ। তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে। আর এই ইলেকট্রনাকর্ষী বিক্রিয়া আবার তোমার প্রতিস্থাপন বিক্রিয়া আবার কয়েকটা ভাগ আছে, 5টা ভাগ না, মানে 5টা বিক্রিয়া বলা হয়। এই 5টা বিক্রিয়াটা একটু লক্ষ্য করবে। এই যে 5টা বিক্রিয়া যে হলো, তাহলে এই 5টা বিক্রিয়ার মধ্যে 1 নম্বর হলো অ্যালকাইলেশন বিক্রিয়া। অ্যালকাইলেশন বিক্রিয়াটা আবার হলো দুটা, একটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং একটা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, তাহলে অ্যালকাইলেশন বিক্রিয়াটা হলো, অ্যালকাইলেশন মানে অ্যালকাইল মূলক যুক্ত হবে, আর অ্যাসাইলেশন মানে অ্যাসাইল মূলকটা যুক্ত হবে। কোথায়? বেনজিন চক্রে। তাহলে এই যে কথাগুলো তোমার কিন্তু মনে রাখতে হবে। এবং এই বিক্রিয়াটা লুইস অ্যাসিডের উপস্থিতিতে সংঘটিত হবে। লুইস অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হবে। বিক্রিয়াটা আসলে প্রথমে নরমাল ভাষা লিখে শেষ। আর যদি বলো যে কৌশল লিখো, তাহলে অবশ্যই 3 ধাপে যে বিক্রিয়াটা ঘটে, এই কৌশলটা মনে রাখবে, এবং কৌশলগুলো 3 ধাপে ঘটবে, এটা মনে রাখতে হবে। প্রথমে যে যার উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে তার সাথে একটা বিকারক বিক্রিয়া করে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করবে। দ্বিতীয় ধাপে ক্যাটায়নটা বেনজিন চক্রের সাথে যুক্ত করে সিগমা কমপ্লেক্স গঠন হবে, এবং তৃতীয় ধাপে এই সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেন পরমাণুটা প্রথম ধাপে যে উৎপন্ন অ্যানায়ন ছিল, ঋণাত্মক আয়ন ছিল, তার সাথে যুক্ত হয়ে মূল যৌগ, প্রতিস্থাপিত যৌগ বেনজিন গঠন করবে, এবং এখানে এই প্রভাবক যেগুলা সেগুলা কমপ্লিট থাকবে। তাহলে দেখো বিক্রিয়াগুলো কিন্তু সবগুলোর কৌশল একই রকমেরই। তাহলে আমরা এখানে অ্যালকাইলেশন পড়লাম আর অ্যাসাইলেশন পড়ছি। আজ আমরা পরেরটা পড়বো। তাহলে পরেরটা পড়ার ক্ষেত্রে আমরা এখানে পড়বো হ্যালোজেনেশন বিক্রিয়া। এখানে হ্যালোজেনেশন বিক্রিয়া এটা হবে পরের ধাপের, যেটা হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে হ্যালোজেশন মানে, এটা একটু রাহুল বলো যে হ্যালোজেশন মানে কি, মানে হ্যালোজেনেশন মানে কি, কে আসবে, কে আসবে, প্রতিস্থাপিত কে হবে? হ্যালোজেন। এই যে তাহলে হ্যালোজেন, হ্যালোজেনে আসবে। তাহলে তোমরা সবাই এই নামটা দেখেই মনে রাখার চেষ্টা করবে, তাহলে হুবহু একই রকমের বিক্রিয়া, অ্যালকাইলেশনের মতনই হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া যে পড়বো, তাহলে এখানে ভাষাটা একটু মনে রাখবো, আগেরটার মতনই ভাষা আমরা বলবো। এক্ষেত্রে এই মৃদু সূর্যালোক বা হ্যালোজেন বাহক, হ্যালোজেন বাহক বলতে যারা হ্যালোজেন বহন করে, ওই হ্যালোজেন বাহক গুলো হতে পারে এই যে লোহার গুঁড়া, লোহার গুঁড়া এবং লুইস অ্যাসিড। তাহলে আগে আমরা বলেছিলাম লুইস অ্যাসিডিক, তাহলে আমরা লুইস অ্যাসিড এক্ষেত্রে বিবেচনা করব। তাহলে লুইস অ্যাসিড গুলো একটু মনে রাখবো। তাহলে এই লুইস অ্যাসিডের উপস্থিতিতে দেখো বেনজিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালো বেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলে। খুব সহজ বিক্রিয়া, আগের গুলোর মতন, আগেরটা পারলে ঠিক এই বিক্রিয়াটাও পারবে। তাহলে এখানে বেনজিন, হ্যাঁ বলো। হ্যালোজেন বাহক বলতে
হ্যালোজেন বাহক বলতে যারা হ্যালোজেন বহন করে নিয়ে যেতে পারে, বাহক মানে যারা বহন করে নিয়ে যেতে পারে, তাহলে এরা নিয়ে যেতে পারবে না, এই লুইস অ্যাসিড গুলোও নিয়ে যাবে। আয়রন, লোহার গুঁড়া, এরাও এই হ্যালোজেনকে একে নিয়ে গিয়ে এই যে বেনজিনের সাথে নিয়ে গিয়ে বিক্রিয়া করায় দিবে। বাহক, যেমন তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, তাহলে সেক্ষেত্রে তুমি সিএনজিতে উঠতে পারো, অটো রিক্সায় উঠতে পারো, বাসে উঠতে পারো। তাহলে এই যানবাহন গুলো হলো বাহক, যানবাহন গুলো হলো বাহক। তাহলে যানবাহন গুলো হবে বাহক, তাহলে তোমার এটা মনে রাখতে হবে, তাহলে ক্লিয়ার হবে। এখন দেখো আমি আরেকবার ফ্রেশ করে বলি যে হ্যালোজেনেশন বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া শব্দটা দেখেই মনে রাখবে যে এখানে হ্যালোজেন যুক্ত হবে, এই বিক্রিয়াটিতে হ্যালোজেন যুক্ত হবে। আর হ্যালোজেনটা হলো তোমার, তো জানো হ্যালোজেন গুলো কি কি, সেই হ্যালোজেন গুলো এই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো একটা কিছু হতে পারে। তাহলে ভাষাটা আরেকবার ফ্রেশ করে বলি, শব্দটার অর্থ বুঝবে হ্যালোজেনেশন মানে হ্যালোজেন যুক্ত হবে। তবে তুমি শর্টকাটে ভাষাটা বলবে যে লুইস অ্যাসিডের উপস্থিতিতে এই মৃদু সূর্যালোক বা হ্যালোজেন বাহক বা লুইস অ্যাসিড যে কোনো একটা দিলে হলো। তুমি শর্টকাটে একটু বলবে যে লুইস অ্যাসিড, এবং লুইস অ্যাসিড গুলো কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে না, মানে পরীক্ষায় খাতায় লেখার সময় এগুলা তোমাকে উল্লেখ করতে হবে না, তুমি খালি ভাষায় লিখবে যে লুইস অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোবেনজিন উৎপন্ন করে, এই বিক্রিয়াকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলে। ভাষা খুবই সহজ, তাহলে বলবে লুইস অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোবেনজিন উৎপন্ন করে, এই বিক্রিয়াকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলে। তাহলে তুমি স্যার, ভাষাটা, হ্যাঁ বলো। লুইস অ্যাসিড আপনি বললেন যে ওগুলো উল্লেখ করা লাগবে না, কিন্তু যদি লিখি বা কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, সে কোনো সমস্যা নেই, লিখলে লিখলে তো আরো ভালো বেশি। মানে বলতেছি যে ধরো যে অনেকেই মনে নেই, তো মনে না না থেকে খারাপটা লিখে ভুলটা না লেখার দরকার নেই। তুমি ধরো এমন হলো যে লিখে ফেলেছো কিন্তু অন্যটা লিখেছো, তখন কিন্তু ভালো নাম্বার হচ্ছে খারাপ নাম্বার পেয়ে যাবে। তখন মনে করবে যে এই ছেলেটা বা এই মেয়েটা পরীক্ষা দিতে পারেই না। তো তোমার যখন মনে থাকবে তখন তুমি লিখতে পারো, আর যদি মনে না থাকে তাহলে শর্টকাটে পড়ে ফেললে একই, সবগুলোই বলবে যে লুইস অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকাইলের সাথে বিক্রিয়া করলে অ্যালকাইলেশন, অ্যাসাইলেশনের সাথে বিক্রিয়া করলে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হবে, এখানে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে হ্যালো বেনজিন। তাহলে সব ভাষাগুলো একই, শুধু যে যুক্ত হবে নাম অনুসারে, বিক্রিয়াটার নাম অনুসারে এই উৎপাদগুলোর নাম হবে। তাহলে এই জন্য তোমার এটা একটু মনে রাখতে হবে। আমি আরেকবার ফ্রেশ করে বলি, এবারে শেষ। বলবো যে লুইস অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোবেনজিন উৎপন্ন করে, এই বিক্রিয়াকে হ্যালোজেনেশন বলে। তুমি এই বিক্রিয়া দেখে মনে রাখার চেষ্টা করবে। এই যে এটা আসলে শুষ্ক হবে, এখানে শুষ্ক বলতে অনার্দ্র, এটা যুক্ত খ হয়ে গেছে আর কি, এটা এটা হলো শুষ্ক। তাহলে শুষ্ক বা অনার্দ্র, তাহলে এটা অনার্দ্র, এই যে লুইস অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন দেখো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোবেনজিন উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়াটার নামে হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা খুবই সহজ, বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিবে, এখানে শুষ্ক ইথান বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালে দেখো এই যে ক্লোরোবেনজিন প্লাস এইচসিএল উৎপন্ন হবে। তাহলে এই ভাষাটা খুবই সহজ, বিক্রিয়াটাও খুবই সহজ। তাহলে ভাষাও মনে রাখবে, বিক্রিয়াটাও মনে রাখবে। এখন এই বিক্রিয়াটার কৌশল, আমরা যখন কৌশল লিখবো তাহলে কৌশল গুলো আমরা আগেই বলেছিলাম, এটা একটু বলবে, কোন একটু বলো যে এই কৌশলের প্রথম ধাপে কি ঘটবে, আগেরটার মতোই, আগে যেভাবে আমরা পড়েছি অ্যালকাইলেশন ঠিক সেটার মতনই, কিন্তু এখানে এই হ্যালোজেনটা হবে, মিথাইল ক্লোরাইডের পরিবর্তে এখানে হ্যালোজেন হবে। তাহলে একটু ভাষাটা বলো তো দেখি, প্রথম লাইন এই প্রথম ধাপের স্যার, ভাষাটা কি বলো? প্রথমে ওই হ্যালোজেনটা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ট্রাইক্লোরাইডের সাথে এর হুম, উপস্থিতিতে হ্যালোজেনটা বিক্রিয়া করে কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে। হ্যাঁ এটা হলো, এই যে সুন্দর, থ্যাংক ইউ, তাহলে ঠিকই বলেছো। তাহলে বলতেছে যে প্রথমে হ্যালোজেন, এই যে লুইস অ্যাসিডটা আছে, এই লুইস অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। তো এই যে এই নিচের লাইনটা তোমরা নাও লিখতে পারো, যা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তুমি যদি মনে করো আমি এটা লিখতে চাই না, তাহলেও হবে। তাহলে প্রথমেই লিখবে যে প্রথমে হ্যালোজেন এই লুইস অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বোক্যাটায়ন উৎপন্ন করে, শেষ, ভাষা শেষ, এটা লিখলেই হবে। কিন্তু তুমি যদি চাও তাহলে এই লাইনটা লিখতে পারো, যা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, কারণ প্লাসটা ইলেকট্রোফাইল। এই যে দেখো ধাপটা খুবই সহজ,
তাহলে এই বন্ধন থেকে একটা ইলেকট্রন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা নিয়ে নেবে, নিয়ে এ মাইনাস হবে AlCl4, এবং একটা হ্যালোজেন দেখো প্লাস হবে। তাহলে একটা ক্লোরিন মাইনাস, কারণ এটা বিষম বিভাজনের মাধ্যমে বিক্রিয়াগুলো করবে। এখানে কিন্তু বিষম বিভাজন হয়েছে, তাহলে দুইটা বন্ধনের ইলেকট্রনের মধ্যে একটা ক্লোরিন দুটাই নিয়েছে, আর একজন ছেড়ে দিয়েছে, যে ছেড়ে দিয়েছে সে প্লাস। তাহলে এই যে দেখো, তাহলে এই এটা কার্বো ক্যাটায়ন উৎপন্ন হলে একটা ক্যাটায়ন উৎপন্ন হয়। তাহলে বলতেছে এখন দ্বিতীয় ধাপ, এটা একটু পাকড়ি বলবে যে দ্বিতীয় ধাপে কি ঘটবে। ভাষাটা সব আগের গুলোই একটু বলো, তাহলে আগেরটাও প্র্যাকটিস হলো, এই বিক্রিয়াটাও হয়ে গেল। দ্বিতীয় ধাপের ভাষাটা পাকড়ি বলো। দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়ন বেনজিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করবে। এই তো, থ্যাংক ইউ। তাহলে খুবই সুন্দর হয়েছে, ভাষাটা তোমরা নিজের মতন করে পড়লে তাহলে তোমার পড়াও হলো, মনেও থাকলে এবং ইজিতে পারবে। তাহলে দ্বিতীয় ধাপটা সবটার একই, সবটার দ্বিতীয় ধাপ একই, বলবে এই ধাপে কার্বোক্যাটায়ন বেনজিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করবে। তাহলে এই ধাপটা সকল বিক্রিয়ার ক্ষেত্রে একই। তাহলে এই যে দেখো বেনজিনটা এই যে ক্যাটায়নটার সঙ্গে যুক্ত হয়ে দেখো সিগমা কমপ্লেক্স গঠন করেছে, আর সিগমা কমপ্লেক্স গঠন করার উপায় যে কর্নারে আমরা যুক্ত করে দেব সেই জায়গাটা ফাঁকা, বাইরে ডট ডট বৃত্ত, এই যে এটা কমপ্লিট হলো। এবং তৃতীয় ধাপটাও সবটার একই, এবং এই তৃতীয় ধাপটা একটু বলবে রোমানা। রোমানা একটু বলো তো দেখি, তৃতীয় ধাপটি কি হবে একটু বলো তো দেখি। আগেরটার মতনই, আগেরটা যদি করে থাকো তাহলে ওটা আর এটা ভাষা একই। আর রোমানা, আমি 8টার আগেই স্যার ওই জয়েন। স্লাইডটা আরেকবার নিয়ে আসেন তো, স্যার ওই স্লাইডটা আরেকবার। তাহলে এই ক্ষেত্রে এই দ্বিতীয় ধাপে বলছে, দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়ন বেনজিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। হয়েছে এটা? আচ্ছা, তাহলে আমরা পরের ধাপে যাই। এটা ধাপটা হলো তৃতীয়। তৃতীয় ধাপের ক্ষেত্রে এটা একটু রোমানা বলো যে তৃতীয় ধাপের ভাষাটা কি হবে একটু বলো। ভাষাটা একই, আগের মতোই, একটু বলো তো দেখি। এই ধাপে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়ন সিগমা কমপ্লেক্স সাথে হাইড্রোজেন গ্রহণ করে উৎপাদ অ্যালকাইল বেনজিন উৎপন্ন না, হবে। অ্যালকাইল নয়, এখানে এখানে উৎপন্ন হবে অ্যালকাইল ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন। তাহলে এটা যদি হ্যালোজেনেশন করতেছে, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমারটাও হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যে সিগমা কমপ্লেক্সের যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা প্রথম ধাপে যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন হলো, অ্যানায়ন উৎপন্ন হলো, তার সাথে যুক্ত হয়ে এখানে ক্লোরোবেনজিন উৎপন্ন করবে। ওটা তো তোমার অ্যালকাইলেশন ছিল, অ্যালকাইল বেনজিন উৎপন্ন করবে অ্যালকাইলেশনের সময়, আর হ্যালোজেনেশনের সময় এই ক্লোরোবেনজিন বা হ্যালোবেনজিন গঠন করবে। তারপরে সঠিক হয়েছে, এই যে দেখো, তাহলে এই ধাপে এই ধাপটাও একই। তাহলে ধাপগুলো সবগুলো একই, শুধু একটু মনে রাখা লাগবে যে বিক্রিয়াটার নাম কি, সেই অনুসারে কে আসতেছে, তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এই ধাপে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সিগমা কমপ্লেক্স সাথে হাইড্রোজেন গ্রহণ করে চূড়ান্ত উৎপাদ হ্যালোবেনজিন উৎপন্ন করে। তাহলে এই যে ভাষাটা খুবই সহজ। তাহলে এখানে যে হাইড্রোজেনটা থাকবে সে এই অ্যানায়নটাকে দেখা দিয়ে এই যে ক্লোরোবেনজিন উৎপন্ন করলো, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl। তাহলে এই ভাষাটা সবটাই একই। তাহলে দেখো এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে তাহলে সবার পারা উচিত। কারণ কি দেখো, যে তিনটা আমরা কৌশল পড়লাম, এই তিনটা কৌশল একই রকমেরই, খালি নাম অনুসারে একটু ভিন্ন। প্রথম ধাপ এবং তৃতীয় ধাপ সবারই একই, দ্বিতীয় ধাপটা খালি ভিন্ন। দ্বিতীয় ধাপটা ভিন্ন, আর প্রথম ধাপের বিক্রিয়াটা খালি ভিন্ন ভিন্ন। তাহলে ভাষাটাও সবই এক, কৌশলটাও সবই এক। এখানে দেখো, তাহলে আমরা একটা প্রশ্নে চলে যাই, প্রশ্নে গেলে ক্লিয়ার হবে। এখন যাকে ধরবো সেই বলবে। তাহলে দেখো, এটা আমরা অলরেডি আগে এই বিক্রিয়াটা একবার পড়েছি, এই জন্য ধরতেছি। তাহলে এই যৌগটা হলো ফেনল, এই যৌগটা হলো ফেনল। তাহলে ফেনলের সাথে জিঙ্ক বিক্রিয়া করলে এখানে উৎপন্ন হবে এ, জিঙ্ক বিক্রিয়া করলে উৎপন্ন হবে এ। যৌগটা কি এটা একটু বলবে বেনজিন। তোমার। হ্যাঁ, বেনজিন। তাহলে হয়ে গেল, তাহলে বলে ফেলেছ। তাহলে বেনজিন। এখন দেখো, আমি যাকে জিজ্ঞেস করব সে একটু বলবে। তাহলে এই যে বেনজিন, দেখো এই বেনজিনটা এই যে দ্বিতীয় ধাপে এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে লুইস অ্যাসিড গঠন করে, লুইস অ্যাসিডের উপস্থিতিতে হ্যালোজেন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সি যৌগ। এই সি যৌগটা কি এটা একটু বলবে দীপিতা। তাহলে সি যৌগটা কি এটা একটু বলো দীপিতা, যে সি যৌগটার নাম কি। দেখো এটা কিন্তু খুবই সহজ। আমরা ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন, এই যে থ্যাংক ইউ। তাহলে সি যৌগটা হলো এখানে ক্লোরোবেনজিন।
বেনজিন। তাহলে আমরা ক্লোরোবেনজিনটা পড়ে ফেললাম। এখন প্রশ্ন এখানে দেখো, প্রশ্ন হয়েছে যে সি যৌগের কৌশল বর্ণনা করো। এই যে দেখো সি যৌগের কৌশলটি প্রস্তুতি, তাহলে সি যৌগের প্রস্তুতির কৌশল ব্যাখ্যা করো। তার মানে তোমাকে এখানে প্রস্তুতি বলতে একবার প্রথমে কিন্তু বিক্রিয়া সহ ভাষাটা বলতে হবে, যে লুইস অ্যাসিডের উপস্থিতিতে হ্যালোজেন বেনজিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। সেক্ষেত্রে প্রথমে নরমাল বিক্রিয়াটা দিয়ে দিবে, ডাইরেক্ট প্রথম বিক্রিয়াটা যেটা দিলাম সেটা দেওয়ার পর বলবে যে এর কৌশল আলোচনা করা হলো বা ব্যাখ্যা করা হলো। তখন এর কৌশলটা কিভাবে ঘটবে সেটা আমরা এই যে একটু আগেই পড়লাম, এই কৌশলটা হুবহু বলবে। তবে বলবে যে উদ্দীপকের বিক্রিয়া হতে দেখা যায় যে সি যৌগটি হলো ক্লোরোবেনজিন। তাহলে এই কথাটা আগে বলে নেবে বিক্রিয়া শুরু, মানে উত্তর শুরুর আগে এটাই শুরু প্রথমে, যে বিক্রিয়া থেকে দেখা যায়, উদ্দীপক থেকে দেখা যায় সি যৌগটি হলো ক্লোরোবেনজিন। তাহলে দেখো জৈব যৌগ কিন্তু কঠিন নয়, কিন্তু এই যে বিক্রিয়াগুলো উদ্দীপক গুলো ধরতে পারলেই তোমার অ্যান্সার সহজ। কারণ জৈব যৌগে তোমার অত প্যাচ দিয়ে আসবে না, মানে ধরো যে খুব জটিল ক্রিটিক্যাল বানায় দিল তা না। এই যে ধরো এই প্রশ্নটা যদি আসে, এখানে প্যাচ দেওয়ার কোনো সুযোগই নাই, এখানে ক্লোরোবেনজিনের কৌশল লিখবে। তাহলে কৌশলটা হুবহু মুখস্থ টাইপের মতন, ধরো এই যে এরকম একটা কৌশল প্রায় আসে। তাহলে আমরা যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে আমরা পড়বো, সেখান থেকে দেখবে যে আশা করা যায় 3টা প্রশ্ন কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আর 2টা তো ইনশাল্লাহ তো লিখতে পারবোই। তাহলে 2টা লিখতে পারা মানেই তোমার এই সেকেন্ড পার্টে কিন্তু 100 মার্ক অ্যান্সার হবে। এই ক্ষেত্রে ফুল মার্ক অ্যান্সার করতে পারবে, 50-এ 50 অ্যান্সার করতে পারবে। তাছাড়া কিন্তু এখান থেকে যদি অ্যান্সার না করতে পারো, তাহলে ফুল মার্ক 50 মার্ক অ্যান্সার করা তোমার জন্য ছোট হবে। কারণ বাকি অধ্যায়গুলো থেকে যে 5টা প্রশ্ন আসবে, ওই 5টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন এত জটিল করবে যে ওটা সর্বোচ্চ 3 থেকে 5% স্টুডেন্ট পারবে, আর বাকিরা কেউ পারবে না। তাহলে পারবে না দেখে ওখান থেকে সবাই 5টা অ্যান্সার করা কষ্টকর। এই জন্য এই জৈব যৌগ থেকে অন্তত একটা প্রশ্ন অ্যান্সার করতেই হবে, এই কারণে থাকতেই হবে, একটা তো করবো। 2টা করলে খুবই ভালো। ওই দিক থেকে দেখা যাচ্ছে যে আর 3টা করবো, ওই 3টাতে যে 3টা বলে দেবো সেই 3টাতে 30, এই 2টাতে 20, 50-এ 50, একটু খারাপ হলে 47-48 পেয়ে যাবে, মানে নিশ্চিন্তে। এজন্য কোন প্রশ্নগুলো অ্যান্সার করা লাগবে ওটা ভাবাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে কি আর এই হ্যালোজেনেশনে কি কারো কোনো সমস্যা আছে যে এই কৌশল সম্বন্ধে? নাই। তাহলে তোমরা কিন্তু যারা বেশি মনোযোগী তারাই কিন্তু খুব ভালো পারবে। এই জন্য মনোযোগী হতে হবে। ধরো যে এটা যেহেতু আমরা সামনাসামনি পড়াতে পারতেছি না, তাহলে আগ্রহটা তোমারও থাকতে হবে। আর আমার যদি কোনো এখানে বুঝতে সমস্যা হয় যে আমি বুঝলে না, তখন আমাকে রিপিট করবে। রিপিট করলে আমি আবার বলবো যে এটা কি হলো ওটা কি হলো। এই জন্য সবাই একটু রিপিট করো। তাহলে আমরা পরবর্তীতে যাই। দেখো নাইট্রেশন বিক্রিয়া, বিক্রিয়াটা আগের মতোই ওই হুবহু একই। তাহলে এখানে নাইট্রেশন মানে আসবে কে, নাইট্রেশন বিক্রিয়ায় বেনজিন চক্রের উপর কে যুক্ত হবে, কে আসবে। দেখো বেনজিন কিন্তু থাকতেইছে, তাহলে নাইট্রেশন বিক্রিয়ায় বেনজিন চক্রের উপর যুক্ত হবে কে, এটা একটু বলো। নাইট্রোজেন। নাইট্রেশন বলতে নাইট্রোজেন নয়, নাইট্রোনিয়াম আয়ন। তাহলে নাইট্রেট NO2 আসবে। দেখো নাইট্রেশন মানে কে আসবে, NO2। বেনজিন চক্রে কে আসবে, NO2। তাহলে এটার নামে নাইট্রেশন বিক্রিয়া, ঠিক আছে। নাইট্রেশন বিক্রিয়া মানে যে নাইট্রোনিয়াম আয়ন, আমরা ওই যে পড়লাম নাইট্রোনিয়াম আয়ন Na2 উপরে একটা প্লাস করছিলাম না আগে, এই জন্য কাজে লাগবে। তাহলে ওই যে ওই অংশটা আমরা এখানে পড়বো। তাহলে ভাষাটা কে বলতে পারবে, এটা একটু দেখো, কোন একটু বলার চেষ্টা করতো, ভাষাটা কি, যে নাইট্রেশন বিক্রিয়ার ভাষাটা কি একটু বলো তো দেখি, ভাষাটা কি হবে? নাইট্রোজেন কাকে বলে স্যার? হ্যাঁ কাকে বলে, একটু তোমার মতন করে, পাত্র হিসেবে এমন কোনো কথা নেই, কিন্তু তোমার মতন করে যে সাজাও রাসায়নিক আগের থেকে। বিক্রিয়ায় বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন করে তাকে নাইট্রেশন বিক্রিয়া বলে। এই তো সুন্দর, থ্যাংক ইউ অর্ণব। তাহলে অর্ণবের আজকের কথাটা একবারে ক্লিয়ার শোনা যাচ্ছে, মানে আজকের কথাটা তোমার শুনতে পাচ্ছি একবারে ক্লিয়ার, কোনো মানে ঝামেলা হয়নি। যাক ভালো হয়েছে। তাহলে এই যে অর্ণব যেটা বললো সেটাই সঠিক, যে বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তবে এই ক্ষেত্রে এই লুইস অ্যাসিড উপস্থিতি না থেকে সালফিউরিক অ্যাসিড এখানে প্রভাবক। তাহলে বলবে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই নাইট্রিক অ্যাসিড বেনজিনের সাথে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। তবে এখানে একটু ভালো করে মনে রাখো যে রাসায়নিক বিক্রিয়ায় বেনজিন, নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি, তাহলে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই যে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন করে, তাহলে একেই
নাইট্রেশন বিক্রিয়া বলে। তাহলে তোমার নাইট্রেশন বিক্রিয়াটা আসলেই তাহলে এই দুইটা জিনিস খেয়াল রাখবে। তাহলে আগের কিন্তু আর লুইস অ্যাসিড থাকতেছে না, লুইস অ্যাসিডও থাকতেছে না, অন্য বিকারক গুলো আর থাকতেছে না। এক্ষেত্রে তোমার উপস্থিতি হবে সালফিউরিক অ্যাসিড উপস্থিত, আর হলো নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে। নাইট্রিক অ্যাসিড এখানে মূল যৌগ, আর সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তবে এদের দুইজনকে যদি রাখি বেনজিনের সাথে, তাপমাত্রা দিতে হবে 50 থেকে 60, তাহলে এখানে নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। বিক্রিয়াটা খুবই সহজ, বিক্রিয়াটাও দেখো প্রায় কাছাকাছি। এই যে বেনজিন, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করবে। দেখো এই যে এটার নাম নাইট্রোবেনজিন। তাহলে বেনজিন চক্রের উপর NO2। তাহলে এই যে দুটা ধাপ, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা যে তোমার এইভাবে ঘটে, তাহলে বিক্রিয়াটা মনে রাখতে হবে। আর বিক্রিয়াটা মনে রাখার ক্ষেত্রে এখন আরেকবার মনে রাখো, নাইট্রেশন বিক্রিয়া মানে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে বেনজিন, উপস্থিত সালফিউরিক অ্যাসিড থাকবে। এই কথাটা খালি মনে রাখবে। এক হুবহু যে আমার এই লাইনগুলো তোমার মুখস্থ বলতে হবে তা নয়। তুমি এখানে কিওয়ার্ড, 3টা কিওয়ার্ড আছে এখানে, এই 3টা শব্দকে তুমি এলোমেলো করে যেভাবেই সাজাও, এখানে বাংলা নয় যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কর্ম এগুলো ঠিক করা লাগবে। এগুলো কোনো কিছু ঠিক করা লাগবে না, তুমি 3টা শব্দ মনে রাখবে। নাইট্রেশন বিক্রিয়া আসলে 3টা শব্দ, একটা হলো নাইট্রিক অ্যাসিড থাকবেই, আর এখানে সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে বিক্রিয়া করবে বেনজিন, শেষ। এই 3টা কথা তুমি যেভাবেই লিখো, লিখলেই হবে। তবে উৎপাদের কথা বলবে যে নাইট্রোবেনজিন উৎপন্ন হবে, যেহেতু নাইট্রেশন, তাহলে নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। তাহলে মূল কথাগুলো ঠিক রেখে তুমি এই ভাষাগুলোকে যেভাবেই সাজাও না কেন, উলট পালট করে সাজাও, কোনো সমস্যা নেই, থাকলেই হবে। এটা লিখেই বিক্রিয়াটা লিখবে। আর বিক্রিয়ার ক্ষেত্রে তো বেনজিন দেখা যাচ্ছে যে নাইট্রিক অ্যাসিড, আর এক্ষেত্রে যে সালফিউরিক অ্যাসিড উপস্থিতি, আর নাইট্রোবেনজিনের সংকেত বেনজিন চক্রের উপরে NO2। এটা কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। এই ইজিতে নাইট্রেশন বিক্রিয়াটা আমরা করলাম। এখন বলতেছে এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। এই যে কৌশলগুলো কিন্তু আগের গুলোর মতোই, তবে এই ক্ষেত্রে প্রথম ধাপে যে ভাষাটা হবে, ভাষাগুলো একই। এটা একটু বলবো হলো, সুস্মিতা একটু বলো তো দেখি, সুস্মিতা একটু বলো যে এই প্রথম ধাপের নাইট্রেশন বিক্রিয়া প্রথম ধাপের কৌশলটা কি? প্রথম যে ধাপ হবে, এই প্রথম ধাপের কৌশলটা বলো তো দেখি, এই কৌশলটা কি এটা প্রথম ধাপের? সুস্মিতা? প্রথম ধাপে হবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড না প্রথমে, না না না, দেখো দেখো আমি একটু বলি, আর তুমি ভাষা বলবে কিন্তু আমি একটু তোমাকে সাহায্য করি। সেটা হলো কি, দেখো এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে, সুতরাং এই দুজনের কথা বলা যাবে, আগের ওই দুটো বাদ, কিন্তু পরের ভাষাটা একই, একটু বলো। প্রথমে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে হচ্ছে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে এবং সেটা হচ্ছে কাজ করবে। এখানে কার্বোক্যাটায়নটা আর হচ্ছে না, তবে তুমি এখানে এই নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে। তবে তুমি ক্যাটায়ন বলতে পারো, যদি মনে না থাকে তাহলে ক্যাটায়ন বলতে পারো, কারণ কার্বনিয়াম আয়ন বললেই কেবল ওখানে কার্বন থাকা লাগবে। যেমন আগেরটা হ্যালোজেনিয়াম আয়ন না, ওখানেও আসলে কার্বোক্যাটায়ন হবে না। কার্বোক্যাটায়ন মানে কিন্তু কার্বনই থাকা লাগবে, কিন্তু ক্যাটায়ন বললে কার্বন নাও থাকতে পারে, যে কোনো আয়ন। সেক্ষেত্রে হ্যালোজেনের সময় একটু খেয়াল রাখবো, ওটা আমরা আগে হয়তো একটু মিস্টেক হয়ে গেছে। ওই হ্যালোজেনের সময় ওটাও আমরা বলতে পারি যে ক্যাটায়ন উৎপন্ন করবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কার্বোক্যাটায়ন নয়, কার্বোক্যাটায়ন মানে কার্বন থাকা লাগবে, কার্বনের আয়ন হলে, কার্বন প্লাস হলে কার্বোক্যাটায়ন, তাছাড়া কার্বোক্যাটায়ন বলা যাবে না। তাহলে এক্ষেত্রে কিন্তু কার্বন নাই, তুমি কার্বোক্যাটায়ন কোথায় পাবে? নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এখানে কি কার্বন আছে? নাই, সুতরাং এখানে কার্বোক্যাটায়ন হবে না, তুমি ক্যাটায়ন বলতে পারো। তবে ওই ক্যাটায়নটার নাম বলতে হবে, ওই ক্যাটায়নটার নাম এখন থেকে মনে রাখবে নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন। তাহলে মনে রাখো, দেখো প্রথমে যে নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করে, যা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তবে এই যে নাইট্রোনিয়াম আয়নটা যে উৎপন্ন করে, এই বিক্রিয়াটা একটু মনে রাখবে যে নাইট্রিক অ্যাসিড থেকে দেখো H আর O এখান চলে যাবে, তাহলে নাইট্রিক অ্যাসিডের থেকে একটা H এবং একটা অক্সিজেন চলে যাবে, গিয়ে থাকলো NO2। আর এই যে তখন এরা ইলেকট্রনটা নিয়ে নিয়েছে নাইট্রোনিয়াম আয়ন থেকে, ফলে না A প্লাস হয়েছে, নাইট্রোজেন ইলেকট্রন দান করেছে, আর এই অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করেছে, ফলে এই নাইট্রোনিয়াম আয়নটা উৎপন্ন হলো। এটা এই যে সালফিউরিক অ্যাসিড থেকে যে একটা হাইড্রোজেন আয়ন এসে, তাহলে এখানে দুইটা দেখো, দুইটা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, আর এখানে একটা অক্সিজেন। তাহলে এই যে দেখো, এই জায়গায়
এটার নাম হলো হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন বলতে কিন্তু আসলে H+ ও বলতে পারে। এই H3O+ মানে শুধু H+ ও হয়, শুধু H+ ও হবে। তাহলে এই যে সমতাকরণ করলে বিক্রিয়াটা হবে এরকম। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন এবং ডাইসালফেট আয়ন উৎপন্ন করে। এটার নাম কিন্তু হাইড্রোনিয়াম আয়ন। তাহলে হাইড্রোনিয়াম আয়ন, ডাইসালফেট আয়ন, তিনটা আয়ন উৎপন্ন করতেছে। তবে এটার নাম হলো H+ ও বলা যায়, অ্যাসিড H+। তাহলে H+ হিসেবে এ কাজ করবে। তাহলে প্রথম ধাপটা এটা একটু মনে রাখবে। এই বিক্রিয়াটার প্রথম ধাপটা একটু মনে রাখার বিষয়, আগের গুলো থেকে একটু ভিন্ন, কিন্তু মূল ভাষাটা দেখা একই। দ্বিতীয় ধাপে বলতেছে এই এখানে কার্বোক্যাটায়নটা হবে না, বুঝছো? আমার ওই যে মিস্টেক হয়ে গেছে, এখানে কার্বোক্যাটায়নটা হবে না, বলবো যে এই নাইট্রোনিয়াম আয়ন। তাহলে এই ধাপে নাইট্রোনিয়াম আয়ন বলবো, এই ধাপে নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। তাহলে এই ধাপে নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। তাহলে সিগমা কমপ্লেক্সটা আগেরটার মতনই বেনজিন চক্রের সাথে নাইট্রোনিয়াম আয়ন যুক্ত করে, এই যে নাইট্রোনিয়াম আয়নটা যুক্ত হয়েছে সিগমা কমপ্লেক্স। তাহলে দ্বিতীয় ধাপের ভাষাটা খুবই সহজ, তৃতীয় ধাপের ভাষাটাও খুবই সহজ এবং ভাষাটা একই। তাহলে এই ক্ষেত্রে ভাষাটা হবে তৃতীয় ধাপের, যে এই ধাপে যে বাইসালফেট আছে, তো সিগমা কমপ্লেক্স হতে হাইড্রোজেন গ্রহণ করে চূড়ান্ত উৎপাদ নাইট্রোবেনজিন। দেখো খুবই সহজ। তাহলে এই যে হাইড্রোজেনটা এই যে দেখো এই বাইসালফেটের সাথে যুক্ত হয়ে নাইট্রোবেনজিন এবং সালফিউরিক অ্যাসিডটা ফিরে আসে, মূল যৌগটা উৎপন্ন হয়েছে। তাহলে এটা কি ক্লিয়ার সবাই? এই দেখো, জি স্যার। এই দেখো অ্যালকাইলেশন, হ্যালোজেনেশন এবং নাইট্রেশন, এই তিনটার মধ্যে আসার সম্ভাবনা 95%। 95%-এর উপরে এই তিনটার মধ্যেই, এই তিনটাই বেশিরভাগ ক্ষেত্রে আসবে। আর সেক্ষেত্রে বেশিরভাগ আসে নাইট্রেশন আর অ্যালকাইলেশন, বেশি আসে নাইট্রেশন আর অ্যালকাইলেশন। তবে হ্যালোজেনেশনও আসতে পারে, আসে। তবে এই যে এই কৌশলগুলো তোমরা যদি একটু চিন্তা করে শুধু শব্দটার অর্থ বুঝে মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু এগুলা তুমি পারবে। তাহলে এই জন্য ভাষাটা সতর্কতার সাথে খেয়াল রেখে থাকবে। এখন দেখো আমরা এখানে একটা বিক্রিয়া আমরা দেখবো। এই বিক্রিয়াটা এটাই উদ্দীপক। তাহলে এই উদ্দীপকে পারতে হবে, যা পড়েছো তাতে এই উদ্দীপকে পারতে হবে। আমি যাকে জিজ্ঞেস করব সে একটু বল যে আমরা এখানে যে বিক্রিয়াগুলো লিখেছি, এই যে 3x Fe 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বি, সুস্মিতা একটু বলবে বি যৌগটা কি? বি যৌগটা কি? বিটা বেনজিন। এর বুঝলে কি করে যে এটা বেনজিন? কারণ হচ্ছে ওই তো এক্স তাহলে হবে অ্যাসিটিলিন আয়রনের সাথে বিক্রিয়া করে বেনজিন দেবে। হ্যাঁ, তাহলে এই যে দেখো, তাহলে এই ক্ষেত্রে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হলো কি, যে যদি আয়রন এবং যদি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা যদি তীর চিহ্নের উপরে দেখো, তাহলে আমি আগেই বলেছিলাম যে তোমার মনে রাখতে হবে, তাহলে এই বাম পাশের যৌগটা হবে অ্যাসিটিলিন এবং ডান পাশের যে যৌগটা হবে সেটা হবে বেনজিন, তাই না? দেখো তাহলে তুমি আবার এটাও বলো এখন, যে এই যে তাহলে বেনজিন এই যে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, এটা CONC মানে গাঢ়, কনসেন্ট্রেটেড, মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড। তাহলে বলতেছে গাঢ় নাইট্রিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, শুধু নাইট্রিক অ্যাসিড হলেও হবে, এখানে গাঢ় না থাকলেও হবে, তবে তুমি এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড, মানে লঘু আর গাঢ় দুটো আছে না, ঘন গাঢ় মানে ঘন। তাহলে এই যে ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সি যৌগ। তাহলে সি যৌগটা কি এটা একটু বলো। নাইট্রোবেনজিন। থ্যাংক ইউ। তাহলে এই যে দেখো, তোমার এই যে ধারণাগুলো যদি থাকে এরকম, তাহলে তুমি উদ্দীপক ধরতে পারবে। আর উদ্দীপক ধরতে পারলেই দেখা যাচ্ছে যে তোমার কমপ্লিট হবে। আমাদের আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে কেটে গেলে আবার জয়েন করো তোমরা। তাহলে দেখো এই যে, থ্যাংক ইউ সুস্মিতা বলার জন্য। আচ্ছা ওকে, আমরা এখন এখান থেকে যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা একই রকমেরই প্রশ্ন, আগেরটার মতনই। দেখো তাহলে বলতেছে যে বি হতে সি উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। তাহলে বি থেকে সি উৎপাদনের কৌশল, তার মানে ভাষাটাও প্রথমে বলতে হবে, বলার পর বিক্রিয়াটা 3 ধাপে ঘটবে, এই ভাষাটা বলতে হবে। রোমানা, এই ভাষাটা কি তোমার ক্লিয়ার হয়েছে? বি হতে সি উৎপাদনের কৌশল ভাষাটা কি ক্লিয়ার?
হ্যাঁ ক্লিয়ার হয়েছে একটু হ্যাঁ একটু। আর একবার একটু একটু হলে হবে না, পুরোটা না হলে আমাকে বলা লাগবে, আরেকবার বলি। তাহলে যেহেতু দেখো তুমি একটু পরে জয়েন করছো, কিন্তু দেখো আগের গুলোর সাথে এগুলোর সম্পর্ক নেই। আমার পড়াটা যেদিনে যে পড়াটা ওটার সাথে ওই সম্পর্ক, আগের গুলো পারতেই হবে পড়তে হবে তা না, তবে কিছু কিছু রিলেটেড আছে, মানে একটু একটু আছে, একেবারে যে নাই তা নয়। তবে যাই হোক এই ক্লাসগুলো তুমি এই নিয়মিত একটু পড়বে। আর তুমি যদি লিঙ্ক দিয়েছো, আচ্ছা আমি তোমাকে বাকি ভিডিও গুলো তোমার ওই লিঙ্কে মেসেঞ্জারে দিয়ে দেবো, ওগুলো দেখো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা আরেকবার বলি। রোমানা একটু মনে রাখো, যদি আয়রন এবং 450°C তাপমাত্রা তীর চিহ্নের উপরে থাকে, তাহলে এই বাম পাশের যৌগটা হবে অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড CH, এটা তোমার মনে রাখতে হবে, মানে এটাই হবে। আর ডান পাশের যৌগটা হবে বেনজিন, C6H6 অথবা বেনজিন চক্র। তাহলে এই যে কেবল আমরা বললাম যে বেনজিন, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি 60°C তাপমাত্রায় বিক্রিয়া ঘটানো হয়, তাহলে সেই যৌগটা কি হবে রোমানা? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। এই তো সুন্দর, থ্যাংক ইউ। তাহলে এই যে দেখো, এই যে নাইট্রোবেনজিন উৎপন্ন হবে, তাহলে এটা তোমার মনে রাখা লাগবে, বিক্রিয়াটা উদ্দীপক বি হতে সি উৎপাদনের কৌশল। কি সবাইকে জয়েন করছো? হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে দেখো, তাহলে বি হতে সি উৎপাদনের কৌশল, তার মানে বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপাদনের যে আমরা কৌশল করলাম, নাইট্রেশনটা, তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে। তাহলে নাইট্রেশন ইজিলি বলে আমরা এখানে কমপ্লিটলি বুঝতে পারবো। তাহলে আশা করা যায় ক্লিয়ার। আর এই ক্ষেত্রে দেখো প্রশ্ন আরেকটা হয়েছে, আরেকটা হতে পারে এখান থেকে, এই প্রশ্নটা একটু ক্লিয়ার করবে যে উদ্দীপকে উল্লেখিত উৎপাদ দুটি অর্থাৎ বি এবং সি এর মধ্যে কোনটি ইলেকট্রন আকর্ষিত প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়, কারণ সহ ব্যাখ্যা করুন। তাহলে এখানে তোমার ভাষা দিয়ে বলতে বলছি। তাহলে এটা কেউ কি অ্যান্সার দিতে পারবে যে এই দুটার মধ্যে কে বেশি সক্রিয় ইলেকট্রন আকর্ষিত প্রতিস্থাপন বিক্রিয়ায়? এটা কি করা মানে পারবে কেউ? বি এবং সি এই দুইটার মধ্যে কে বেশি ইলেকট্রন আকর্ষিত প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, বি না সি? স্যার সি। সি, সি। আচ্ছা, এরপরে আর কারো কারো মতামত? না স্যার, আপনি বলেন। আচ্ছা বলার, আর কেউ আছো বলার এখানে? আচ্ছা এটা একটু রাহুল একটু তুমি বললে তাই না সি। আচ্ছা তোমার একটু যুক্তি বলো দেখি যে সি জগতে কি জন্য এখানে বেশি হলো। ঠিক আছে বলো একটু, যতটুকু জানো আর যেটা মনে হয়েছে, সমস্যা নেই। স্যার ইলেকট্রনিক কোষে বিক্রিয়া করতে স্যার ওখানে মানে বেনজিনের উপর হয়তো হ্যাঁ নাইট্রিক অ্যাসিড আছে, কিন্তু আমি কারণে হচ্ছে হ্যাঁ বলতেছে এই দুটার উপরে আমি আবার আর একটা বিক্রিয়া ঘটাবো, মানে বেনজিনের সাথে ঘটাবো, নাইট্রো বেনজিনের সাথেও আবার একটা ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবো। তাহলে কে বেশি দিবে, বি দিবে না সি দিবে? নাইট্রো বেনজিন বেশি ভালো হবে না বেনজিন ভালো হবে? আচ্ছা আচ্ছা শোনো, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন ভালো, কিন্তু ঘটনা হলো কি যে আমরা এটা এখনো পড়িনি, এটা সামনের ক্লাসে পড়াবে, সামনের দিনই হবে। এটা সামনের দিন হবে যে কে বেশি সক্রিয় বা কারা দিবে, অর্থ প্যারা মেটা নির্দেশক আমরা পড়বো। আর সামনের দিন পড়লে জৈব যৌগের 3 ভাগের প্রায় 1.5 ভাগে হয়ে যাবে, মানে অর্ধেকের মতন পড়া হয়ে যাবে। আর একদিন পড়লে জৈব যৌগের অর্ধেক পড়া হবে। তাহলে এই অর্ধেক থেকেই প্রশ্ন আসবে। ধরো যে আমরা 2টা প্রশ্ন অলরেডি কমন পেয়ে গেছি, প্রায় 2টার মতন প্রশ্ন কমন পেয়ে গেছি যা করেছি তাতে। এখন বাকিটার জন্য আরেকটা আছে, আর ওটার জন্য আরেকটু পড়া লাগবে। তাহলে এই অংশটা আমরা এখনো পড়িনি, আমরা পরে যখন আসবে তখন বলতে পারবে এখানে আসলে বি যৌগটি হলো বেশি ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। কেন দিবে এটা আমরা পরে পড়বো, এখানে ব্যাখ্যা যেহেতু নেই, এখনো পড়া হয়নি, তোমরা তখন আবার বলতে পারবে, তখন আমরা এই প্রশ্নটা আমরা আলোচনা করবো। তাহলে পরেরটায় দেখি সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়াটা ওই নাইট্রেশনের মতোই। তাহলে এই ক্ষেত্রে এই বিক্রিয়াটা কিন্তু আবার 4 ধাপে ঘটবে, একটা ব্যতিক্রম বিক্রিয়া। এই বিক্রিয়াটা পরীক্ষায় আসার সম্ভাবনা নেই বললেই চলে, মানে পরীক্ষায় এটা আসে না, পরীক্ষা আসে না বললেই চলে, খুবই কম। মানে এই পর্যন্ত নতুন সিলেবাস হয়ে 1 বছরও আসেনি, কোনো বোর্ডে কোনো জায়গায় আসেনি, মানে এ পর্যন্ত আসেনি। কিন্তু যদি দেয় বা ধরো যে অ্যাডমিশনে একটু কাজে লাগবে, অ্যাডমিশনের ক্ষেত্রে আবার এটা লাগবে।
ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেলে বিশেষ করে এই বিক্রিয়াটা দেয়। এবং দেখা আমাদের যাচ্ছে বেলায় ব্যতিক্রম হয় স্যার, দেখা যাচ্ছে চলে আসছে আমাদের বেলায়। হ্যাঁ, তাহলে এই জন্য দেখা যাচ্ছে যে আমরা সালফোনেশন বিক্রিয়াটাও করব। তাহলে নাইট্রেশনের মতনই, তবে এই ক্ষেত্রে খুবই সুবিধা একটা জিনিস আছে যে সালফোনেশন বিক্রিয়াটা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তাহলে বেনজিন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফোবেনজিন উৎপন্ন করবে। তাহলে ভাষাটা আগের গুলোর মতোই, তবে একটু ভিন্ন। এই ভিন্নটা একটু মনে রাখবে। আরেকবার আমি বলবে যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড বেনজিনের সাথে বিক্রিয়া করে সালফোবেনজিন গঠন করবে। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় সালফোনেশন ক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া। তাহলে এখানে ভাষাটা যদি ভালো করে একটু লিখতে চাও, তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বেনজিন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে সালফোবেনজিন গঠন করে বা উৎপন্ন করে, তাকে সালফোনেশন বিক্রিয়া বলে। ভাষাটা খুবই সহজ, বিক্রিয়াটা আরো সহজ। তাহলে এই ক্ষেত্রে জাস্ট মনে রাখতে হবে বেনজিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এই যে সালফার ট্রাই অক্সাইড আছে, এটাই আসলে সালফিউরিক অ্যাসিডও হবে। মানে লুইস অ্যাসিড যে বলছি এখানে, এই যে সেই লুইস অ্যাসিড, এই সালফার ট্রাই অক্সাইড পানির সাথে আসার সাথে সাথে সালফিউরিক অ্যাসিড হয়। তাহলে এই জন্য আমরা সালফিউরিক অ্যাসিডও বলতে পারি। তবে সালফার ট্রাই অক্সাইড বিক্রিয়ার সময় লিখবো তীরচিহ্নের উপরে সালফার ট্রাই অক্সাইড, এটা হলো লুইস অ্যাসিড। এই যে দেখো, তাহলে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হবে বেনজিন সালফোনিক অ্যাসিড, এটারও নাম আবার সালফোবেনজিনও বলতে পারো। তাহলে এটার নাম সালফোবেনজিনও বলতে পারো, বেনজিন সালফোনিক অ্যাসিড এটাও বলতে পারো। তবে সংকেতটা তোমার মনে রাখতে হবে আগে SO3H, সালফিউরিক অ্যাসিডের সংক্ষেপে কিন্তু আমরা এখান থেকে এই জিনিসটা পাবো। তবে এই বিক্রিয়াটার কৌশল 4 ধাপে ঘটবে, ধাপগুলো একটু মনে রাখবে। প্রথম ধাপে ভাষাটা প্রায় কাছাকাছি, বলতে যে প্রথমে 2 অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড এবং এখানে পানি হবে H2O, উল্টা হয়ে গেছে। তাহলে H2O পানি এবং দেখা যাচ্ছে এখানে বাই সালফেট আয়ন উৎপন্ন করবে। তাহলে বাই সালফেট আয়ন উৎপন্ন করবে। এটার নাম আবার তোমার এই ক্ষেত্রে দেখা হাইড্রোনিয়াম আয়নও গঠন, মানে এটা ভুল হয়ে গেছে, মানে এই যে H2O এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। এখানে তোমার দেখা যাচ্ছে যে হাইড্রোনিয়াম আয়ন তুমি যদি লিখো, হাইড্রোনিয়াম আয়ন বলতে কিন্তু আসলে আগেই বলেছিলাম H+ প্রোটন, হাইড্রোনিয়াম আয়ন মানে H+। তাহলে এখানে H3O+ হবে, মানে এই যোগটা ভুল হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিও, মানে এখানে মিস্টেক হয়ে গেছে আমার। তাহলে এই প্রথমে বলবো যে প্রথমে 2 অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড হাইড্রোনিয়াম আয়ন H3O+, তাহলে হাইড্রোনিয়াম আয়ন এবং বাইসালফেট আয়ন উৎপন্ন করে। এই যে প্রথম ধাপে বিক্রিয়ায় যে লিখে দেওয়া আছে এটাই সঠিক। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে সালফার ট্রাই অক্সাইডটা ইলেকট্রনাকর্ষী বিকারক হিসেবে কাজ করবে। এই বিক্রিয়াটা কিন্তু বলবে যে এই বিক্রিয়াটা দিয়ে বলতে পারে এমসিকিউ যে কোনটি শক্তিশালী ইলেকট্রনাকর্ষী বিকারক, এখানে কোনটি শক্তিশালী ইলেকট্রনাকর্ষী বিকারক, সেক্ষেত্রে SO3 এটা একটু উল্লেখ করে দেবে। তাহলে SO3 এখানে শক্তিশালী বিকারক। এই বিক্রিয়াটার দ্বিতীয় ধাপে বলবে যে এই দ্বিতীয় ধাপে SO3 বেনজিনের সাথে যুক্ত করে সিগমা কমপ্লেক্স গঠন করে। ভাষাটা আগেরটার মতো। তাহলে এই ধাপে সালফার ট্রাই অক্সাইড বেনজিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। তাহলে আমরা বেনজিনের সাথে সালফার ট্রাই অক্সাইড যুক্ত করে দিয়ে দেখো সিগমা কমপ্লেক্স গঠন করব। ভাষাগুলো কিন্তু আগের গুলোর মতন, তোমার বিক্রিয়াগুলো তোমার হাতে কলমে প্র্যাকটিস করো না, তোমার কিন্তু অবশ্যই বিক্রিয়াগুলো হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। বিক্রিয়াগুলো পারবো বলে চুপচাপ থাকলেই হবে না, শুধু মুখস্থ করলে হবে না। এই বিক্রিয়াগুলো খাতায় তোমার লিখে প্র্যাকটিস করা লাগবে, কারণ প্র্যাকটিস করলে কোন জায়গায় দেখো যে হচ্ছে না, পারতেছে না, ওটা আটকে যাবে, আর তখন লিখলেই ওটা ক্লিয়ার হবে। তাহলে দ্বিতীয় ধাপ শেষ। এখন দেখো তৃতীয় যে ধাপ আছে, বলতেছে এই তৃতীয় ধাপে বাইসালফেট আয়নটা সিগমা কমপ্লেক্স হতে হাইড্রোনিয়াম আয়ন গ্রহণ করে বেনজিন বলের ইলেকট্রন ঘনত্ব পুনরুদ্ধার এখানে ফ্রন্টের সমস্যার কারণে লেখাটা হয়নি। তাহলে ঘনত্ব পুনরুদ্ধার করে এবং শেষে এই যে দেখো হাইড্রোনিয়াম আয়ন হতে একটি আয়ন গ্রহণ করে চূড়ান্ত উৎপাদ বেনজিন সালফোনিক অ্যাসিড গঠন করে। তাহলে বলছে যে আমি এটা আসলে কি তৃতীয় এবং চতুর্থ ধাপটা একসাথে লিখেছি তোমাদের ভাষা ছোট করার জন্য, এবং ওই যে আগের বিক্রিয়াটার মতন 3 ধাপে করার জন্য আমি 2টা ধাপ একসাথে লিখেছি এখানে। এখান থেকে ভাষা শেষ আসলে, মানে এখান থেকে একটা ধাপ তৃতীয় ধাপ, আবার
এই যে শেষে যে অংশটা আছে এটা চতুর্থ ধাপ। আমি দুইটা ধাপ একসাথে লিখেছি, একসাথে লিখলো হবে, সমস্যা নেই। বইয়ে এরকম করে ডিটেলস দেওয়া থাকতে পারে। তাহলে দেখো এই যে এই যে সিগমা কমপ্লেক্স গঠন হলো, এই সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেনটা বাইসালফেটের সাথে যুক্ত করে, তো দেখো SO3 A মাইনাস, আবার SO3 এই যে মাইনাসটা আগের থেকে আছে, এই মাইনাস গঠন করলো, প্লাস সালফিউরিক অ্যাসিড ফিরে আসলো। পরের ধাপে দেখো এই যে হাইড্রোনিয়াম হতে একটা প্রোটন আবার এ গ্রহণ করবে, তাহলে H একটা গ্রহণ করে SO3H অর্থাৎ বেনজিন সালফোনিক অ্যাসিড গঠন করেছে। তাহলে এই ধাপটা একটু, এই সালফোনেশনটা একটু মানে বিক্রিয়া একটু বেশি, একটু ভাষা একটু বেশি, এটা একটু মনে রাখবে, এটা একটু মনে রেখে লিখবে 2-3 বার, তাহলেই হবে। তাহলে কি এটা কি ক্লিয়ার? জি স্যার। না বুঝলে বলো, কেউ কোনো আগের ধাপ পিছনের ধাপ? তুবা একটু পরে জয়েন করেছো, অনেক পরে জয়েন করেছো, তোমার মনে হয় আগেরটা একটু সমস্যা আছে, তবে তুমি এগুলা দেখে নিও ভিডিওগুলো পরে। স্যার আর দেখে নিব, আমার লাইন কেটে গেছিল, লাইন কেটে গেছিল বলতে, আচ্ছা ঠিক আছে। মানে কারেন্ট ছিল না তো ওই জন্য হ্যাঁ, হ্যাঁ, ওয়াইফাই লাইন আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে ওই ভিডিওটা এটা আবার দিয়ে দেবো, তোমরা দেখে নিও, কারণ পরবর্তীতে সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধাপটা এখানে শেষ করে ফেললাম। এই যে তৃতীয় ধাপ আমরা এখানে পড়লাম, এটা একটু ভালো করে দেখো, লক্ষ্য করো। আবার এই বিক্রিয়াগুলোর কৌশলগুলো আমরা আবার একটু বলে ফেলি। দেখো আমরা কিন্তু কেবল 2টা বিক্রিয়া পড়লাম। কয়টা বিক্রিয়া পড়লাম? 2টা। কি পড়লাম? যুদ্ধ বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া। এই তো যুদ্ধ বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা এই 2টা বিক্রিয়া পড়লাম। প্রতিটা বিক্রিয়ার কয়টা ভাগ? প্রতিটা 2টা। বিক্রিয়ার 2টা ভাগ। তাহলে প্রতিটা বিক্রিয়ারই 2টা ভাগ। তাহলে একটা হলো ইলেকট্রন আকর্ষী আর একটা হলো কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী। হ্যাঁ, দুটারই। তাহলে এখন দেখো একটু আমরা রিকল করি, এটা একটু তুবা একটু বলো যে এই যে আমরা 4টা বিক্রিয়া পড়লাম, আসলে কিন্তু 2টার মধ্যে 4টা হয়েছে, 2 4টা। এখন তুমি এই 4টার একটু জাতি বলো তো দেখি, যে কোন জাতিগুলো কোন বিক্রিয়া দিবে। এগুলো আমরা আগেই পড়েছি, আবার একটু রিকল করি, এই জন্য যে এই পড়াগুলো তোমার মনে রাখতে হবে, সবার জন্য মনে থাকে। আচ্ছা তুবা একটু বলো যে এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়, এটা একটু বলো। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ভালো করে মনে রাখো, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বেনজিন কারা ও দেয়? তার জাতক সমূহ। হ্যাঁ, তাহলে এটা একটু তুবা বলো, কে দেয় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া? এ খুব সহজ, আমরা তো এখনই পড়তেছি। স্যার ওই তো হচ্ছে বেনজিন, বেনজিন ও তার জাতক সমূহ, এই পড়াগুলো তোমাকে সব সময় মুখের হ্যাঁ। মধ্যে, মানে সব সময় কণ্ঠস্থ থাকতে হবে। বেনজিন ও তার জাতক সমূহ। হ্যাঁ, তাহলে দেখো প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে না বেনজিন সবগুলো। দেখো বেনজিনের হাইড্রোজেনটাকে অপসারিত হয়ে দেখো ওখানে এই যে সালফোনিয়াম আয়ন আসতেছে, হ্যালোজেন আয়ন আসতেছে, এইদিকে তোমার অ্যালকাইল মূলক আসতেছে, অ্যাসাইল মূলক আসতেছে, সবগুলো আসতেছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেবে বেনজিন। আর এটা একটু বলবে, দীপিতা একটু বলো, দীপিতা অবশ্য আগে পারছে, তারপরে একটু বলো যে এই ইলেকট্রন মানে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেবে? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন অ্যালকাইল হ্যালাইড সমূহ জলীয় দ্রবণের, জলীয় ক্ষারের, মানে জলীয় দ্রবণের, জলীয় ক্ষারের উপস্থিতিতে। এই যে তাহলে এটা একটু মনে রাখা লাগবে, জাতিগুলো তোমাকে আমি আবারও বলি, এই যে 4টা বিক্রিয়া আমরা পড়লাম, এই 4টা বিক্রিয়ার মধ্যে 80% বিক্রিয়া আছে জৈব যৌগের, 80% আছে। তাহলে এই 80% বিক্রিয়া কিন্তু অনেকে খালি এই বিক্রিয়াগুলি পড়ে। যেমন যদি বলে যে কেন্দ্রাকর্ষী বিক্রিয়া কাকে বলে, যুদ্ধ বিক্রিয়া কাকে বলে, এই বিক্রিয়াটার কৌশল ব্যাখ্যা করো, হ্যালোজেনেশন, নাইট্রেশন, SN1 SN2, এটা পারে। বাকিগুলো বিক্রিয়া দিলে আর পারে না, কারণ কি যে ওই যে জাতি পড়ে না দেয়। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এই জাতিটা কি থাকলে, যেহেতু দেখো একটা বিকারকের মধ্যে কিন্তু 2টাই পার্ট থাকে, তাই না? কেন্দ্রাকর্ষী এবং ইলেকট্রন আকর্ষী 2টাই। তাহলে তুমি বুঝবে কি করে? ধরো যে আমি অ্যালডিহাইড একজনকে দিলাম আর একজনকে অ্যালকোহল দিলাম, বা অ্যালকাইল হ্যালাইড দিলাম, তাহলে একজনকে অ্যালকাইল হ্যালাইড দিলাম আর একজনকে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করতে দিলাম, কিন্তু বিকারক গুলো দেখো এই সেলই দিলাম। তাহলে আমি এই সেলের সাথে বিক্রিয়া করতে দিলাম একজনকে অ্যালডিহাইড আর একজনকে দেখা যাচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন এই যে 2 জন যদি না জানে
যে কে আগে বিক্রিয়া দিবে, কোনটা কোন ধরনের বিক্রিয়া, তা না হলে কিন্তু বলতে পারবে না। তাহলে তোমরা এটুকু ভালো করে মনে রাখতে হবে যে তোমাকে আমি অ্যালডিহাইড দিয়েছি, অ্যালডিহাইডের সাথে দিয়েছি HCl। তাহলে তুমি চিন্তা করো, তাহলে HCl এর দুইটা পার্ট, একটা হলো প্লাস পার্ট আর একটা হলো মাইনাস পার্ট। আর এই ক্ষেত্রে ভালো করে খেয়াল রাখো অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড কি বিক্রিয়া দিবে? অ্যালডিহাইড অ্যালডিহাইড হচ্ছে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া দিবে। দ্রুত কেন্দ্রাকর্ষী, বিক্রিয়া। হ্যাঁ, তাহলে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া দিবে। তাহলে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া তোমরা একটু ভালো রাখবে যে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়াটা কে আসবে। তাহলে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া তাহলে আসবে কি? তাহলে কেন্দ্রকে যে আক্রমণ করবে, কেন্দ্রকে কে আক্রমণ করবে? কেন্দ্রকে কে আক্রমণ করবে? তাহলে কেন্দ্র মানে ধনাত্মক, কেন্দ্র মানে ক্লোরাইড আয়ন। ঋণাত্মক আয়ন। তাহলে এই যে দেখো ক্লোরাইড আয়নটা এই অ্যালডিহাইডকে আক্রমণ করবে। এই যে এই কৌশলটা তোমার জানা থাকে, তাহলে বিক্রিয়ক এবং দেখো সবসময় একটা বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা পার্ট থাকবে, একটা হলো কারা দেয় আর একটা হলো একটা বিকারক। বিকারকের মধ্যে আবার দুইটা পার্ট থাকে, কেন্দ্রাকর্ষী ইলেকট্রন আকর্ষী দুটাই থাকে। কে আসবে এটা তুমি বলতে পারবে যদি জাতিটা আগের থেকে জানা থাকে যে এই জাতিটা এই বিক্রিয়া দেয়, সুতরাং এই আগে আসবে, তখন কৌশল লিখতে পারবে। তখন তোমাকে আর পড়তে হবে না যে না আমি এই বিক্রিয়াটা পড়ছি দেখে পারবো আর পড়িনি দেখে পারবো না, তা নয়। তাহলে পড়ো আর না পড়ো এই থিম গুলো সবসময় মনে রাখা লাগবে। এই জন্য দেখো আমি কিন্তু এই বিক্রিয়ার জাতিগুলো তোমাদের অনেকবার আলোচনা করেছি, অনেকবার নিয়ে আসছি। নিয়ে আসার একটাই কারণ, যে এটাই ভালো করে বুঝলে, ভালো করে পারলে জৈব যৌগ তুমি 80% এই চারটার মধ্যে হয়ে গেল। আর একটা বিক্রিয়া আছে অপসারণ বিক্রিয়া, ওটারও আবার দুইটা। তাহলে অপসারণ বিক্রিয়া করলে দেখবে 95% জৈব যৌগের বিক্রিয়া তুমি পারতেছো। তো 95% বিক্রিয়া পারা মানে কি এনাফ। কিন্তু এই তিনটার উপরই নির্ভরশীল। কিন্তু অনেকে এভাবে না পড়ে খালি মুখস্থ করে দেয় ওই বিক্রিয়াটা কাকে বলে, কে দেয়, ওটা ছাড়া আর পারবে না। কিন্তু তোমাদের এভাবে বলা যাবে না। তাহলে তোমরা এই জন্য আমি যাকে জিজ্ঞেস করি কারা বিক্রিয়াটা দিবে, কখন দিবে, কিভাবে দিবে, এই পড়াটা তোমার সবসময় মনে রাখতে হবে। আর বিক্রিয়াগুলোর কৌশল একটু মনে রাখবে। আর বিক্রিয়াটা ঘটবে কোথায়, কোন জায়গায় বিক্রিয়াটা ঘটবে এটাও মনে রাখবে। এই জন্য তো জৈব যৌগ সহজ, যে জায়গায় বিক্রিয়া ঘটবে সেটা মনে রাখতে পারলে বাকি আশেপাশে যা থাকে থাক সবই পারবে। তাহলে এটা একটু মনে রাখার বিষয় এবং কৌশলের বিষয়, তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করবে। এটা একটু এরপরে একটু বলো তো দেখি অর্ণব, অর্ণব বলো যে SN1 এবং SN2 বিক্রিয়াটি কয় ধাপে ঘটে? SN1 কয় ধাপে, SN2 কয় ধাপে ঘটে? অর্ণব বলতে পারবে? তোমাকে লাইন ক্লিয়ার? ঘটবে 2 ধাপ, আর এসছে যে আপনার হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি Hello, বলছো। sir. হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছি, শুনছি। দেখো আমি বলি, SN1 SN1 2 ধাপে আর SN2 হবে স্যার 1 ধাপে। হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। তাহলে SN1 বিক্রিয়াটা ঘটবে 2 ধাপে, SN2 বিক্রিয়াটা ঘটবে 1 ধাপে। তাহলে এই যে কৌশলগুলো মনে রাখবে, ধাপগুলো মনে রাখবে। আর এটা একটু তুবা আর একটু বলো যে SN1 বিক্রিয়াটা কারা দেবে, SN1 বিক্রিয়াটা কারা দেবে, এটা একটু বলো। শুধু তুবাই বলবে, অন্য কেউ নয়। হ্যাঁ, SN1 বিক্রিয়াটা কারা দেবে বলতে পারবে না? SN1 বিক্রিয়াটা কারা দেবে? লাইনের সমস্যা কিনা? আচ্ছা, তাহলে এটা একটু বলো কামরুন নাহার, SN1 বিক্রিয়াটা কারা দেবে? কি বলবো স্যার? না কামরুন নাহার একটু বলুন দেখি SN1 কারা দেবে, কি বলতে পারছো না? কামরুন 2 নাহার, ডিগ্রি আর 3 ডিগ্রি। 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই তো। তাহলে এই ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে ইজিতেই পারবে। 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি দিবে, আর 1 ডিগ্রি এবং 0 ডিগ্রিটা দেবে SN2। তাহলে বিক্রিয়ার কৌশলটা মনে রাখতে হবে। আর অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটা যৌগ আরো দুইটা বিক্রিয়া দেয়, সেই বিক্রিয়া দুটো কি বলো তো দেখি, আমরা কি বলেছিলাম? এটা একটু বলবে রোমানা, একটু না রোমানা পারবে না, বলা হয়নি তোমার। এটা একটু রাহুল বলো দেখি যে এই অ্যালডিহাইড এবং কিটোন একটা ফিক্সড বিক্রিয়া দেয়, ওই দুইটা বিক্রিয়া আমরা করেছিলাম, ওই ফিক্সড বিক্রিয়া দুটো কি কি বলো তো দেখি। ফিক্সড বিক্রিয়া বলছিলাম নাম ধরে, এই বিক্রিয়াটার নাম বলছিলাম, নামগুলো কি কি অ্যালডিহাইড এবং কিটোনের, এবং সেই বিক্রিয়া দুটোর নাম কি রাহুল?
রাহুল আনমিউট করো। খেয়াল হচ্ছে না স্যার। খেয়াল হচ্ছে না তাই না? তাহলে এই যে এটা কিন্তু মানে খুব একটা কেন্দ্রাকর্ষী গুরুত্বপূর্ণ। মানে না, কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়াগুলো। কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়ার ক্যানিডা এই যে ঠিক আছে, এই যে এই ক্ষেত্রে বলছিলাম যে অ্যালডিহাইড এবং কিটোন আরো দুটো বিক্রিয়া দেবে, ওটা অবশ্যই কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, কিন্তু নাম ধরে বিক্রিয়াগুলো পরীক্ষা আসে অ্যালডোল ঘনীভবন অথবা ক্যানিজারো। তাহলে এই যে তাহলে এটা একটু দীপিতা বলবে যে অ্যালডোল বিক্রিয়াটা কারা দেয়? অ্যালডোল ঘনীভবন কোন অ্যালডিহাইড দিবে? অ্যালডিহাইড এবং কিটোন কারা দেবে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা দেয়? দীপিতা, দীপিতা বাবু না? অ্যালডিহাইড। অ্যালডিহাইড তো দেখ, কিন্তু কোন অ্যালডিহাইড? অ্যালডিহাইড হলেও আবার পার্থক্য আছে, অ্যালডিহাইডের ভিতরেও আবার পার্থক্য আছে, সেটা কারা বলছিলাম? মনে নাই কারো? যে কেউ একজন বলো দেখি। আলফা কার্বন হতে হবে, আলফা কার্বন হ্যাঁ হতে স্যার, হবে। যে অ্যালডিহাইডের আলফা এই যে দেখো, তাহলে কিন্তু তোমাদের সবার কিন্তু এই পড়াগুলো রিকলে নাই, মনে নাই। মনে না থাকলে কিন্তু হবে না। এই জন্য দেখো আমি মাঝে মধ্যে এগুলো জিজ্ঞেস করবো, এই জন্য যেন যাতে তোমরা এই সরাসরি পড়ার মতনই যেন হয়। আমার কথা হলো কি যে এই যে কষ্ট করে পড়াশোনা করতেছে এটাই ফলপ্রসূ যেন হয়, সবার জন্য লাভবান হয়। লাভবান না হলে তো কাজ হবে না। এই যে এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমি তোমাদের বলতে চাচ্ছি যে এই যে জৈব যৌগের যে, আমি কিন্তু তোমাদের দেখো বই খুলে দেখো তোমাদের মাথায় এমনি নষ্ট হবে। আমি কিন্তু তোমাদের অত জটিলে যাইনি। আমার কথা হলো কি আমি যা পড়াবো তা শুধু পারলেই তুমি 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। আগে এগুলা অ্যান্সার করে ফেলো, তো তারপরে পরে যখন নিজের মতন করে করতে চাচ্ছে পড়া, আমার সমস্যা নেই। কিন্তু দেখো আমি অল্প পড়া দিচ্ছি এই জন্য যে এগুলো আমি সবসময় তোমার মধ্যে আয়ত্তে নিয়ে আসতে চাই, যে এই পড়াগুলো সবসময় যেন মনে থাকে। তাহলে তোমাকে আমি বলছিলাম যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা দিবে যে সকল অ্যালডিহাইড বা কিটোনের আলফা কার্বনে হাইড্রোজেন থাকে। আলফা কার্বনে হাইড্রোজেন থাকে, এটা তোমার মনে রাখা লাগবে। এই কথাটুকু মনে রাখা লাগবে। আমি কিন্তু তোমাকে দেখো বইটার মতন অত ডিপলি অনেক কিছু আলোচনা করিনি। আমি আলোচনা করেছি শর্টকাটে যা, তাতেই তুমি 99% জৈব যৌগ পারবে তাতেই। কিন্তু এই অংশগুলো তোমার পারাই লাগবে। আমি যা পড়ালাম তা সব সময় মনে রাখা লাগবে, মানে এটা যে কোনো টাইমে। এই জন্য তোমরা একটু বারবার করে করে, যেমন দেখা যাচ্ছে যে এখন তো কাজ নাই, পরিশ্রম কম, একটু জৈব যৌগের প্রতি একটু গুরুত্ব দাও। দেখবে যে এই জৈব যৌগ অবশ্যই তুমি যদি পড়ালেখা করতে চাও, পড়ালেখা যদি করো, পরবর্তীতে এই জৈব যৌগ তোমাকে হেল্প করবে, অনেক কিছু পারতে সাহায্য করবে। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে অবশ্যই পারলে তোমার নিজেরই ভালো লাগবে। তাহলে এই জন্য এই জিনিসগুলো যা আমি বললাম তা সবসময় তোমার আবার মনে রাখা লাগবে, সব সময় মনে রাখা লাগবে। তাহলে এটা খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে দেখো ক্যানিজারো বিক্রিয়াটা কারা দেবে এটা একটু মনে বলবে। আবার একটু বলো, এটা একটু সুস্মিতা একটু বলো তো দেখি, ক্যানিজারো বিক্রিয়াটা কারা দেবে? ক্যানিজারো বিক্রিয়াটা কারা দেবে এটা একটু বলো। এটা হচ্ছে কিটোন আর হচ্ছে অ্যালডিহাইড কিটোন তো দেবেই। হ্যাঁ, আলফা কার্বন। আলফা কার্বন কি? আলফা আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না। হাইড্রোজেন পরমাণু থাকবে, তারা দেবে। এই তো, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আলফা কার্বনে হাইড্রোজেন পরমাণু অ্যালডোল যেটা তো হ্যাঁ থাকবে। থাকবে, যেটা সেটা অ্যালডোল। আর যেটা থাকবে না সেটা ক্যানিজারো। থাকবে না, হ্যাঁ, যেটা থাকবে না আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে অ্যালডোল, আর আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না, সেটা হলো ক্যানিজারো। ক্যানিজারো। হ্যাঁ, তাহলে এই যে দেখো আমি যে জাতিগুলো বললাম, জাতি 4টা, আর এই যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, তাহলে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে সুন্দর করে পড়বে। আর সবাই আগেই বলতেছি যে সবাই জয়েন করবে 8টার আগেই, মানে 8টার দিক থেকে জাস্ট শুরু। আমি 8:50-55 থেকে আমি থাকবো, আর তোমরা লাইন কানেকশন দিয়ে রাখলে যখন আমি জয়েন করলাম তখনই দেখা যাচ্ছে যে হয়ে গেল। সুতরাং তোমরা 8টার আগেই জয়েন করো, কারণ তোমার পরবর্তীতে পড়া আছে, এই জন্য 9টার দিকে শেষ করব। তাহলে তোমাদের 8টায় জয়েন করবো আমরা, তাহলে পুরো 1 ঘন্টা দেখা যাচ্ছে সুন্দর মতন ভালোভাবে এই বুঝে শুনে, কারো সমস্যা থাকলে আলোচনা করবো। আর আগে যদি কারো সমস্যা থাকে তাহলে আগে জয়েন করে একটু বলতে পারো যে স্যার এটা আগের দিনে বুঝিনি বা পারিনি, তাই এটা ভালো রাখবে। তবে তোমরা কিন্তু সবাই এই যে আবারও এই 4টা বিক্রিয়া কারা জাতি কি কি বিক্রিয়াগুলো দিবে এবং বিক্রিয়াগুলো খাতা কলমে প্র্যাকটিস করবে। এবং দেখা যাচ্ছে যে এখান থেকে যে আমরা এই ফিক্সড নাম ধরে ধরে যে বিক্রিয়াগুলো বললাম,
ওই বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে আমরা অনেকটাই পারবো। তাহলে আজকে তাহলে এই পর্যন্ত শেষ করতেছি, আর পরবর্তীতে আমরা অপসারণ বিক্রিয়া পড়ব। অপসারণ বিক্রিয়া এরকম দুইটা পার্ট, তো অপসারণ বিক্রিয়ার সেজের নীতি আছে, ওটা পড়লেই আমরা অনেকটাই পেরে যাবো। আর সামনের দিন ইনশাল্লাহ সেজের নীতি প্লাস এই যে অর্থ প্যারা মেটা নির্দেশক আলোচনা করবো। তাহলে এই দুইটা আলোচনা করতে পারলে জৈব যৌগের অর্ধেক পড়া শেষ, বেশি অর্ধেকই শেষ হয়ে যাবে, মানে কঠিন গুলো শেষ। এখন যা আছে সব সহজ। প্রস্তুতি গুলো খালি মনে রাখার বিষয়, আর কিছু নেই। মূল পড়া কিন্তু এখানেই। তাহলে ঠিক আছে, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে, স্যার। আচ্ছা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।